প্রিন্স ভাই, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন টানা। পরশুদিন বিএনপির সাথে বৈঠক আছে, আজকে এনডিএমের সাথে বৈঠক ছিল। সেই বৈঠকে তিনি বলেছেন এই যে সংস্কারের ব্যাপারে যে মত পার্থক্য যেগুলো আছে এগুলো আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছা সম্ভব হবে এবং তার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা যাবে এবং যে সনদের আওতায় রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করা যাবে। আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে এর মধ্যে কিছুটা আলোচনা করেছি। যে প্রক্রিয়াটি চলছে, দলের সাথে আলাদা আলাদা কথা বলছে, এর আগে আপনাদের মতামত নিয়েছে, ঐকমত্য কমিশন বলছে যে মের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হবে, এটাকে প্রথম ধাপ বলছে। তার মানে আরও একটা ধাপ, আরও এরকম দীর্ঘ প্রক্রিয়া চলবে। তার মানে সংস্কারের ব্যাপারে ঐকমত্যের জায়গা কতখানি বা সব দল মিলে কতটুকু ঐকমত্য হবে এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, প্রক্রিয়াটা কি অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে? না, দীর্ঘায়িত তো দেখছি আমি। এক্ষেত্রে ওনাদের কথা বলার আগে আমাদের সাথে এই উপদেষ্টা পরিষদ এবং তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যে কথা হয়েছিল সেটাকে আমি বারবার কোট করি, কারণ পরিস্থিতি একই বলতে হয়। 5ই অক্টোবর মানে আগস্টের পরে সেকেন্ড বৈঠক ওনাদের সাথে যখন আমাদের হলো বাম গণতান্ত্রিক জোটের সাথে। আমরা যদিও তো বোঝেন ওইটা ছিল ইস্যুভিত্তিক, তবু লিখিত কাগজ দিয়েছিলাম খুব অল্পতে। তাতে আমরা কিন্তু সুনির্দিষ্ট করে বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করবেন, এর বাইরে সংবিধান অন্য জায়গায় হাত দেওয়ার দরকার নেই। সংবিধান হচ্ছে ওর জন্য দরকার হলে করবেন, এটা কংক্রিট বলেছি। এবং বলেছিলাম আরও প্রয়োজনীয় এই সময় যেটা দরকার ভালো নির্বাচন সেটা করেন। একই সাথে আরেকটা প্রশ্ন তুলেছিলাম, এই কথা আমাকে আগেও বলেছি, এখন বলছি, আগামীতে বোধহয় আরও বেশি করে বলতে হবে। আমরা ওই দিন বলেছিলাম, আমাদের লিখিত আছে, যে সংবিধান সংস্কার নিয়ে প্রথমে যাকে দায়িত্ব দিলেন সেটা পরিবর্তন করে এমন একজনকে দিলেন, তাতে কিন্তু মানুষের মধ্যে কতগুলো প্রশ্নের উদ্রেক হলো। তো এইটা বলার সাথে সাথে অন্যরাই বললেন, আমরা বলার আগে বুঝছেন সালাম ভাই বলছেন বুঝতে পেরেছি কেন আপনারা বলছেন। আমি যে হ্যাঁ ন্যাচারাল, আপনি নাম দিয়েছেন সংস্কার কমিটি, কিন্তু এমন একজনকে দায়িত্ব দিয়েছেন নতুন লিখতে চাই, তাহলে কি হলো? তখন কিন্তু ব্যাপার না, আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান বানাবেন যিনি আইনজীবী না, যিনি সংবিধান বিশেষজ্ঞ। আচ্ছা, সেটা তো গেলই। তারপরে তিনি বলছেন নতুন করে লিখতে হবে, আর এখন নাগরিকত্ব অন্যান্য কোশ্চেন আছে, জানি না ওই ঘোষণার ফলেই তাকে পছন্দ করা হয়েছে। আচ্ছা, আমি জানি না সেটা, কিন্তু আমরা যখন কোশ্চেন করলাম, আমি এটাকে অন রেকর্ড বলতে চাই, তৎকালীন একজন সহকারী তিনি যখন এইটা নিয়ে প্রথম রিয়াক্ট করলেন ওইখানে বসে থেকে, তিনি এখন উপদেষ্টা, যে বললেন আচ্ছা এই কথা কেন বলছেন, আমরা বুঝতে পেরেছি তিনি তার কথা বলছেন, এইটা নিয়ে যখন বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কথাটা নিলেন, নিজেই নিয়ে বললেন যে দেখেন আমি বুঝছি কেন বলছেন, তবে তিনি তার কথা বলুক, আপনি আপনাদের কথা বলুন, আপনারা আপনাদের কথা বলবেন, আমি দেখব যে 100টা প্রস্তাব যদি আসে তার মধ্যে যদি 20টা প্রস্তাবে দেখি সবাই একমত এটাকে গ্রহণ করব, আর যদি দেখি 15-20টা প্রস্তাব 18-19 এদিক ওদিক আছে, তখন আপনাদের সাথে সংলাপ করে আমি চেষ্টা করব ঐক্যমত্য হওয়ার, গ্রহণ করবো নাইলে করবো না। আমি আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গায় থাকবেন এবং এইটাই যথার্থ। কিন্তু এই যে কথাটা আপনি বললেন যে প্রায় ঐক্যমত্য এবং সনদ, এই জায়গাগুলোতে আমরা কিন্তু বুঝতে পারলাম না, কারণ ওনাদেরকে আমরা আমাদের বক্তব্য দিয়েছি, এখনও কবে আমাদেরকে ডাকবেন জানি না, ডাকলে নিশ্চয়ই আমরা কথা বলবো। কিন্তু আমি আশা করব কোনো কাউকে ফাঁদে ফেলে কোনো কিছু করার চেষ্টা হবে না, এটা কিন্তু সবাই গ্রহণ করবে না, এটা মনে রাখা দরকার। কারোর বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করা চলবে না, কারণ এটা 24-এর গণ অভ্যুত্থান রক্ত দিয়ে সংগঠিত করা হয়েছে, গণতন্ত্রের তারা তো অনেক বেশি সংস্কার চায়, আমূল সংস্কার চায়। আমি বলছি সংস্কার চাইতেই পারে, তাহলে প্রশ্ন সহজ, আপনি চান, তাহলে আপনার ম্যান্ডেটটা কি? আপনি যে সংস্কার চান ওই কথা বলে আপনি ভোটে আসেন, ভোটে যদি আপনি জেতেন সংস্কার তখন করেন, তখন তো কেউ বাধা দেবে না। তার আগের কথা তাদের কথাই যে ঐক্যমত্য, সবাই না চাইলে তো হবে না। আমি তো সেটা বড় দল, তাহলে হবে না, না চাইলে কি হবে? আমি তো আপনারা যদি কেউ আপত্তি করেন তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা বলেছি যে ইতিমধ্যে কতগুলো জায়গায়, কারণ আমরা মনে করি ওইখানেও বলেছি, মিডিয়াকেও বলেছি যে ওনারা অনেকগুলো পয়েন্টে আলোচনা করছেন, এটা একেবারে অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় মানে যেমন আমি উদাহরণ দিই, দেশের নাম পরিবর্তন, আপনি যদি বলেন কে, ওনার কথায় কে সায় দিয়েছে? অন্য দু একজন অন্যভাবে নাম বলেছেন, অধিকাংশ বলেছি আমরা যে না এটা করা যাবে না, মূলনীতিতে হাত দেওয়া যাবে না, তাহলে এটা তো আলোচনাই তো এখন দরকার নাই। দেশের নাম পরিবর্তনে জনগণের কি লাভ? না সেটা থাকলেও ওটা আরেকদিন না হয় আলোচনা, কিন্তু আমি বলছি আলোচনা কি। তারপরে একটা আমি ভ্যালিড জায়গা বলি, ধরুন আমরা নির্বাচন, আরও অনেকে, কিন্তু আমরা আমাদের কথা বামপন্থী বলে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলেছি, বিএনপি তারা বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কিন্তু সংবিধানের সাথে সম্পর্কিত। কিন্তু দেখবেন এই জায়গায় তো ঐক্যমত্য হওয়া কঠিন, যার জন্য আমরা বলেছি ঠিক আছে এটা আলোচনায় আমরাও করি, তারা তাদেরটা থাকুক। এবং দেখবেন আমরা কিন্তু অন্ততপক্ষে আমি যদি বুঝে থাকি, আমরা কিন্তু কেউ বক্ট হয়ে এটা না করলেই হইবে না। এটা আপনি যে ম্যান্ডেট পাবে
আমি তো মনে করি ধরেন যদি অন্য কেউ ম্যান্ডেট পায় যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, তারা তখন ম্যান্ডেটের জোরেও কিন্তু করবে না, রাজনৈতিক দল জনগণকে আস্থায় নিয়ে করার চেষ্টা করবে। এই ছাড়া তো কোনো পথ নেই। তা আপনি নতুন সংবিধান লিখতে চান, আপনি গণপরিষদ করতে চান, আপনি আরও কিছু চান, আপনি জনগণের কাছে যান, জনগণকে ম্যান্ডেট নিয়ে আপনি নির্বাচিত হয়ে 5 বছর থাকেন, তখন তো আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু অনির্বাচিত হয়ে বা কোনো উপদেষ্টা যদি বলে আমরা তো অনির্বাচিত না, তাহলে এইসব কথার কোনো মূল্য নাই। ওটা জনগণ যে কী ভাষায় এর উত্তর দেয়, এই টকশোতে এটা বলা আমার জন্য শোভনীয় না, এই জন্য আমি বলবো না। আমি বলবো যে দয়া করে মানুষের কাছে দেন। গুটি কয়েক মানুষ বললে হবে না, অধিকাংশ মানুষের ভাষা বোঝেন। মানুষ সে স্বস্তি চায়, এখনো পর্যন্ত স্বস্তি ফিরে আসে নাই। এখনো পর্যন্ত মানুষ বিপদে পড়লে সে কোথায় যাবে জানে না। এমনকি ধরেন নববর্ষ গেল, প্রথমে তো একটা সংকটের মধ্য দিয়ে একটু এক ধরনের ভয় ছিল, হ্যাঁ, তারপরে ভালোভাবে উতরিয়েছে। যদিও ডিসি হিলে হামলা সহ বাংলাদেশের বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, ওই ঘটনা আবার যাদেরকে ধরেছে তাদেরকে ছেড়ে দিয়েছে দেখলাম। তার মানে আপনি কিন্তু ভয়ের রাজত্ব আপনি কিন্তু শেষ করতে পারেননি, কারণ ফ্যাসিবাদের একটা অন্যতম বিষয় হচ্ছে আপনাকে ভয়ের রাজত্বের মধ্যে ঠেলে দেয়। ভয়ের রাজত্বের অবসান কিন্তু ঘটে নাই, মব নামক এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এবং আপনি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মানুষের ভাষা, যারা ক্লোজ টু সরকার মনে করে, দেখবেন তাদের যে ভাষা সেইটা কিন্তু অনেক সময় মনে হয় নব্য ফ্যাসিবাদের ভাষা, অনেকেই এটা মনে করছে আচরণ কথায়। তার মানে আমরা যে কারণে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী এই প্রবণতা তো হঠাৎ করে হয় না, এই ধারাবাহিকতায় যেটা হয় আমরা তো সেটা দেখতে চাই না। এটা চায় কারা? আমি এখানে পরিষ্কার করে বলি, যাদের হাতে তিনটা শক্তি, শুধু ক্ষমতা না, ক্ষমতা তো বটেই, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে সেটা চায়। আর একটা চায়, এটা একটু মনে রাখতে হবে। 3 অপশক্তির কথা বারবার বলছি। একটা পতিত গ্রুপ, একটা হচ্ছে এই দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি, ভূ রাজনৈতিকরণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি। তারাও কিন্তু চায় যে নিজেদের মধ্যে এরা নিজেরাই আমাদেরকে উৎখাত করে দিয়েছে, নিজেরা গন্ডগোল ফ্যাসাদ করুক, গণতন্ত্র যাতে ভালো না আসুক, তখন আবার শূন্যতনে বলবে আমরাই তো ভালো ছিলাম। আর এই যে বিদেশি যে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, তারা কিন্তু একটা দুর্বল সরকার চায়। সুতরাং এই ধরনের দুর্বল সরকার হয় অনির্বাচিত সরকার। মনে রাখতে হবে, একটা দুর্বল নির্বাচিত সরকার হলেও সে কিন্তু দেশের স্বার্থের বাইরে হুটহাট কিছু করতে পারবে না। তা আপনি তো সেইগুলো করছেন। এবং মানুষের মধ্যে এখন যে কোশ্চেন আসছে, আমি সেই উত্তরও আমি তো আশা করব যে ডক্টর ইউনূস সাহেবের দেওয়া উচিত। ধরেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদায়ন করছি যাদেরকে, তারা দেশের নাগরিক কিনা, তারা এই দেশের মাটি মানুষের একটা বিদেশ প্রীতি মনে হয় আছে এই সরকারে। শুধু বিদেশ প্রীতি না, এইটার জন্য কি কারণ আমরা তো জানতে চাই। কেন এটা পরিষ্কার করে বলা হয় না? এত কথা হচ্ছে, ওনারা এত গণতন্ত্রের কথা বলেন, এত স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেন, বলছেন না কেন? জাতীয় নিরাপত্তা দায়িত্ব যাকে দেওয়া হলো, যদি এটা সত্য হয়ে থাকে যে উনি বিদেশি নাগরিক এবং আমেরিকান নাগরিক, এই ধরনের একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব তুলে দাও, জাতীয় নিরাপত্তার, এবং এটা কখনো ছিল না, প্রথমবার প্রবর্তন করে এরকম একজনকে দেওয়া হয়েছে যাকে নিয়ে এটা আপনি। কিন্তু সেটা আমি দুঃখের সাথে উচ্চারণ করতে হচ্ছে, এত আলোচনা পরে সরকারি দিক থেকে ব্যাখ্যা আসছে না কেন? তাইলে অতীতের সরকারের সাথে পার্থক্য কি থাকলো? তার মানে জবাবদিহিতা তোয়াক্কা করছে না। 3টা পয়েন্ট সব সময় রাখতে হবে: স্বচ্ছতা, জবাবদিহিতা, সব কাজে জনগণের অংশগ্রহণ। এইটা ছাড়া কিন্তু গণতন্ত্রের গও হয় না। এই কাজগুলো আমাদেরকে দেখতে হবে।